ধন্যবাদ বলেছিলাম। খুব ভালো লাগছে শুনছিলাম। জানার বিষয় হলো যে কালচারে রিলিজনটা একটা অন্যতম ফ্যাক্টর কিনা, রিলিজন কালচারে। তো এইখানে আমার জানার বিষয় যেটা আমরা বিশেষ করে বাংলাদেশে এই যে মেজরিটি মুসলিম হিসেবে এখানে মুসলিমরা কি একটা আইডেন্টি ক্রাইসিস হচ্ছে কালচারের দিক থেকে? যে বেঙ্গল পার্টিশনের পরে স্পেসিফিক যদি আমি বলি যে ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পরে এখানে ঢাকা মুসলিম মিডল ক্লাস তৈরি হয়েছে, মুসলিম মিডল ক্লাস তৈরি হয়েছে বলে কিন্তু মুসলিম যে একটা কালচার তৈরি হওয়ার একটা ঘাটতি সেটা আছে কিনা, সেটা কিভাবে দেখেন? অথবা আমি যদি আরো স্পেসিফিকলি বলি যে কলকাতা এবং ঢাকা বা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা কালচারাল ল্যাব তৈরি হলো কিনা। যেমন আমরা এখন ওই যে প্রতিবাদের ক্ষেত্রে মোমবাতি প্রজ্বলন দেখি, মোমবাতি প্রজ্বলনটা আসলে স্পেসিফিক একটা গভর্নমেন্ট দিক থেকে ইয়ে হয়। আমি একটা উদাহরণ দিলাম, এভাবে অনেক কি আছে। ধন্যবাদ। এটা তো আসলে আছে, মানে কিন্তু এটা অনেক কমপ্লেক্স ঘটনা। মানে ধরেন ওই গত মাসেই তো মনে হয় আপনারা পরশুদিন হাসান মাহমুদ সম্ভবত কাতারের কোন একটা ইউনিভার্সিটির টিচার, উনি একটা বই লিখছেন বাঙালি মুসলমান প্রশ্ন নামে। তো ওই বইটা নিয়ে আমি কিছু কথা বলছিলাম, তো তখন আমাকে ওই ওনার প্রোগ্রামে রাখছিলেন আর বইটাকে কথা বলার জন্য। তো তখন আসলে খুব বেশি কথা হয়নি, তো তখন এই কথাগুলি হইতেছিল। এটা তো একটা কোর মানে বিতর্কের বিষয় আর কি আমাদের এখানে। তো এটা নিয়ে যখন কথা হইতেছিল তখন আমি বলতেছিলাম এটা নিয়ে তো অনেক ডিটেইলে কথা বলা যায় যে এই যে আইডেন্টিটির জায়গাটা, আমার ধারণা আমি যেটা বলতেছি এখানে যেহেতু ডাইভার্সিটিটা নাই, মানে কলকাতা সেন্ট্রিক একটা মানে কালচারাল জায়গা এখানে তৈরি হয়েছে, ওইটাকেই তো আমরা মেইনস্ট্রিম সাহিত্য বলে ধরে নিয়েছি। এবং এর বিপরীতে আমরা মনে করতেছি যেন একটা মুসলমান সাহিত্য তৈরি হওয়া উচিত, কিন্তু এইটাকে আমি প্রবলেমেটিক মনে করি। মানে আপনার একটা মানে বাঙালি সাহিত্য মানে হচ্ছে হিন্দু সাহিত্য, এবং এর বিপরীতে মুসলমান সাহিত্য করে আমাদেরকে বাংলাদেশি সাহিত্য করতে হবে, তাইলে আমরা সেম ট্র্যাপই করব। মানে ট্র্যাপটা আসলে আর একটা লিনিয়ারিটি থেকে গিয়ে আপনি আরেকটা লিনিয়ারিটিতে পড়বেন। আমার কথা হচ্ছে এখানে ডাইভার্সিফিকেশনটা জরুরি আর কিন্তু এখন তো আসলে আমরা ওই ট্রেডিশনেই আছি। হ্যাঁ, ওই ট্রেডিশনটাতে থাকার ফলে আপনি দেখবেন আপনি হচ্ছে কি বলবো যে পূজা নিয়ে খুব সুন্দর কবিতা লিখতে পারবেন, আপনি যদি লেখেন এটা খুব কাব্যিক মনে হবে। কারণটা হচ্ছে এটা 200 বছর ধরে হইলেও মানে 100-150 বছর ধরে ওই সিলসিলা আছে, প্রচুর দেবীর মতো দেখতে এরকমের কথাবার্তা আছে। তো আপনি যখন একটা সিলসিলা জারি থাকে তখন কিন্তু এটাতে কন্ট্রিবিউট করা সহজ মনে হয়। কিন্তু আপনি কিন্তু চাইলে আজকে নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, এগুলি নিয়ে কিন্তু কবিতা লিখতে পারবেন না, কারণ হচ্ছে এখানে কোনো সিলসিলা নাই, এখানে সিলসিলাটা তৈরি হয় না। তো এখন এই সিলসিলাটা কিভাবে তৈরি হবে? আপনি দেখবেন এটা হচ্ছে ফোক সং যেটা বলি সেইখানে প্রচুর আছে। আমি সম্ভবত কি মালিক দেওয়ান বা হচ্ছে কাজল দেওয়ানের গুরু মনে হয় ছিলেন, কি দেওয়ান যেন, ওনার একটা গান আছে, ওই যে রাজ্জাক দেওয়ানের গান আছে, এবং উনি খুব সুন্দর করে বলতেছেন যে 5 ওয়াক্ত নামাজ নিয়ে, হ্যাঁ, ফজর নিয়ে, ইয়া নিয়ে, জোহর নিয়ে উনি খুব স্পন্টেনিয়াসলি বলতে পারতেছেন। কিন্তু আমাদের আধুনিক বাংলা সাহিত্যে কিন্তু আমরা এটা পারতেছি না। এরকম দেখবেন যে কথা আছে যে যেন মুসলমানি এলিমেন্ট আমাদের এখানে নাই। তো আমার কথা হইতেছে নাই তা না, যেসব জায়গাগুলিতে আছে ওইসব জায়গাগুলিকে আমরা সাহিত্য হিসেবে গ্রহণ করতেছি না। ওই সমস্যাটা বরং অনেক বেশি বড় সমস্যা। এইভাবে দেখি আর কেন। তো ওই প্রোগ্রামের কথা হচ্ছিল যে ধরেন আপনি বাঙালি হইলে মুসলমান হইতে পারবেন না, মুসলমান হইলে বাঙালি হইতে পারবেন না। এই তর্কটা আমার কাছে মনে হয় যে খুব মানে সেম বেসে অপারেট করে। বরং ঘটনাটা হচ্ছে আপনি যদি বাংলাদেশ ধারণা তৈরি করতে পারেন, এই লেখাতে আমি বলছি শেষের দিকে, আপনি দেখবেন যে ওইটা মুসলমান আইডেন্টিটির সাথে খুব বেশি ডিফারেন্সিয়েট করে না, বরং কাছাকাছি ঘটনাই আর। হ্যাঁ, আপনাকে বাঙালি হইতে হইলে হিন্দুর ওই যে কালচারাল এলিমেন্টগুলি আছে, এর কারণটা হচ্ছে হিস্ট্রিরে আমরা ভুলভাবে দেখে আসতেছি, এটা হচ্ছে আমার কথা। হ্যাঁ, কিন্তু আপনি যদি নতুন ভাবে হিস্ট্রিকে রিডিট করেন
একটা বাংলাদেশ আইডেন্টিটি তৈরি করেন, ওইখানে দেখবেন যে মুসলমান হওয়াটা কোনো ইনফিরিয়র ঘটনা না, এবং ওইখানে অনেক সাহিত্যিক উপাদান আপনি পাবেন। তো যেটা এই অনেক কিছু আসলে বুঝছেন ইনভিজিবল, দেখা যায় না, কিন্তু এই জিনিসগুলো অনেক বেশি কন্ট্রিবিউট করে। মানে আমরা কিভাবে সাহিত্যকে দেখতেছি, আমরা কিভাবে হিস্ট্রিকে দেখতেছি, আমরা কিভাবে কালচারকে ডিফাইন করতেছি, এইটা নিয়ে কিন্তু লোকজনের মধ্যে কোনো কথা পাবেন না, কিন্তু এটা খুব আমাদের চিন্তা চেতনার ভিতরে অনেক গভীরভাবে এটা আছে। আর তো ওই জায়গাগুলিতে আমার ধারণা হচ্ছে আমরা প্রশ্ন করতেই রাজি না। আমরা যদি প্রশ্ন করতে রাজি হই, তাইলে এই তর্কের জায়গাগুলো অনেক বেশি ফ্লারিশ হবে। এবং এখন যে বেস থেকে আমরা এই তর্কগুলি করি, আমার কথা হচ্ছে ওই বেসগুলোর বাইরে যাইতে হবে। তাইলে হচ্ছে এই জিনিসগুলি, প্রশ্নগুলি যে এতটা মানে বেসিক কোশ্চেন না, সেটা আমরা বুঝতে পারবো। মানে রিলিজিয়ন তো অবশ্যই, আমি যেটা বললাম, এক একটা সময় রিলিজিয়নের জায়গাগুলি তৈরি হয়েছে, হ্যাঁ, কিন্তু রিলিজিয়নের বেসিসে এখানে সমাজ তৈরি হয়েছে, এটা হচ্ছে ব্রিটিশ পলিটিক্যাল যে এজেন্ডা, সেটার ধারণা। এখানে রিলিজিয়নের বেসিসে আসলে সোসাইটি তৈরি হয়নি, বরং যখন সমাজের লেয়ারগুলি তৈরি হয়েছে, তখন রিলিজিয়ান ব্যাপারগুলি ইন্ডিভিজুয়াল হইতে শুরু করেছে। এটা হচ্ছে আমার কথা। তো সুতরাং আমরা যদি ভুলভাবে যাই, হয়তো ঠিক উত্তরটা পাবো না আর কি। এই হচ্ছে আমার কথা। আমি শিওর না বুঝাইতে পারলাম কিনা আর কি, কিন্তু মানে আমার মতো করে একটু আলাপ করলাম আর কি। আচ্ছা, আমার প্রশ্ন ছিল যে আমরা যখন ইতিহাস চর্চা করি, ইতিহাস চর্চার নিরপেক্ষতার জন্য আমরা কি ধর্মীয় যে ব্যবধান আর কি, যে আমরা অনেক সময় যখন ইতিহাস চর্চা করি তখন কি করি, তখন দেখা যায় যে ধর্মীয় একটা বিভাজন চলে আসে। মানে আমরা একটা ধর্মকে দেখতে গিয়ে ইতিহাস চর্চা করতে গিয়ে যখন ধর্মকে বিভাজন করি, এটা কি ইতিহাস চর্চার একটা বড় বাধা না? আপনি কি মনে করেন? ধন্যবাদ। ওই তো নানান ধরনের প্রশ্ন তো আসবে, এবং নানান ধরনের কনফ্লিক্ট তো সোসাইটিতে আছেই। মানে আপনি কিন্তু আমার কথা হচ্ছে, আমরা যদি নিরপেক্ষতাও আসলে হয় না। মানে আসলে হইতেছে কি, আপনি তো একটা পলিটিক্যাল স্ট্যান্ড পয়েন্ট থেকে দেখবেন, হ্যাঁ, এবং সেখানে হচ্ছে যদি আপনি কিছু সেট তৈরি করেন যে এগুলি হচ্ছে আমার প্রিমাইস, হ্যাঁ, এই জায়গাগুলি থেকে আমি দেখব, এবং এই জায়গাগুলি পলিটিক্যালি আনবায়াসড না, হ্যাঁ, এগুলোর পলিটিক্যাল যে জায়গাগুলি আছে সেগুলি হচ্ছে মানে কি বলবো, যে ওই জায়গাগুলি কারেক্ট কিনা, বা ওই বেসগুলো আমরা তৈরি করতে পারি কিনা, সেটার বেসিসে দেখা উচিত। মানে আনবায়াসড হয়ে যাবে সেটার মানে ওই যে হিস্ট্রির তো কিছু জায়গা আছে, ওই জায়গার বাইরে গিয়ে আপনি আসলে পলিটিক্যালি চাইলেও কিছু প্রুফ করতে পারবেন না। তো ওই সমস্যাটা আছে। এখন সেখানে আলাপ করতে গেলে কনফ্লিক্ট গুলি আসবে, কিন্তু কনফ্লিক্ট গুলিকে এড়ায় যাওয়াটা কোনো মানে সলিউশন হইতে পারে না আর কি। আরেকটা হচ্ছে যে আপনার কনফ্লিক্ট মানে খারাপ তা তো না। মানে এখানে রিলিজিয়ন প্রশ্নটা হিস্ট্রির মধ্যে আছে, কিন্তু যেইভাবে আমাদের ব্রিটিশ যে হিস্ট্রিক্যাল লিগাসি, সেখানে যেভাবে সেন্ট্রাল কোশ্চেন কইরা তোলা হয়েছে, আমার কথা হচ্ছে সেই সেন্ট্রাল কোশ্চেন না করাটা ভালো। কারণ এটাকে যদি আমরা সেন্ট্রাল কোশ্চেন করে তুলি, এটা আসলে আমি যেই জায়গায় রাস্তাটাকে প্রপোজ করতেছি সেটার সাথে মিলবে না। মানে আপনি কিন্তু সেই রাস্তাতে গেলেও আপনার এখানে আসবে যে এখানে মুসলমান রিলিজিয়ন কিভাবে তৈরি হইল, সোসাইটির প্রোডাকশন সিস্টেম কিভাবে তৈরি হইল, এখানে হিন্দুইজম কিভাবে, হিন্দু ধর্ম কিভাবে আসলো, মুসলমান ধর্ম কিভাবে আসলো, এগুলি হিস্ট্রির মধ্যেকার আলাপ। এবং এই আলাপগুলি তো হবে, এই আলাপগুলি করা লাগবে। কিন্তু তাই বইলা হিন্দু হইল না মুসলমান হইল, সেটা যদি আমাদের মেইন ফোকাসের আলাপ হয়, তাহলে আমার ধারণা ভুল হবে। হিস্ট্রির জরুরি আলাপগুলিতে তখন আমরা যাইতে পারবো। এটা হচ্ছে আমার কথা। এখন মনে হচ্ছে আছে, আগে কেউ সারা দেন নাই। না না, কথা বলতে শুরু করলে কথা হয়। এখন বসে আছি, আমি করে ফেলবো না, আপনি করবেন। আচ্ছা, আমাদের একজন শ্রোতামিক কবি প্রান্তিক জিনুর রহমান বলতেছেন যে একটা প্রশ্ন আর কি, ইতিহাস থেকে শুরু করে সব কিছুতে হিপোক্রেসি এর সমাধান।
মানে হিপোক্রেসি তো আসলে যখন ট্রুথ আছে তখন হিপোক্রেসি আছে, যখন রিয়েলিটি আছে তখন ইলিউশন আছে, যখন মানুষ আছে ফেরেশতা আছে তখন শয়তানও আছে। মানে এগুলি তো ধরেন ইতিহাস যতদিন আছে ততদিন থাকবে আর কি। এটাকে এড়ানোর কোনো রাস্তা নাই। রাস্তাটা ওইটাই যে আপনি হচ্ছে সার্টেন যেটাকে আপনি ট্রুথ মনে করেন সেটার প্রতি লয়াল থাকা আর কি। ওই যেটা বললাম যে কোনো আলাপেরই একটা বেসলাইন তৈরি করা উচিত, কিছু পদ্ধতি তৈরি করা উচিত, এবং এই পদ্ধতিগুলি বেসলাইনগুলি আসলে কতটা ঠিক আছে বা সময়ের সাথে সাথে সেগুলিকে পাল্টানোটা উচিত। সেটা যত আমরা করতে পারবো আমার ধারণা আমরা তত ট্রুথফুল থাকতে পারবো, হিপোক্রেসি জায়গাগুলিকে এড়াইতে পারবো। কিন্তু এটা কখনো নাই হয়ে যাবে সেটা এক্সপেক্ট করাটা মনে হয় ঠিক হবে না। আর যে কোনো আলাপই করি হিউম্যান নলেজের একটা কি বলবো যে একটা ইয়ে হচ্ছে এখানে কিছু ফ্ল থাকবে, কিছু ভুল থাকবে। আমাদের যে কোনো আলাপেরই আসলে উদ্দেশ্য হওয়া উচিত যে আমরা মোর ট্রুথফুলনেসের দিকে যাইতে পারি কিনা। অ্যাবসলিউট ট্রুথ আমরা অ্যাচিভ করতে পারবো ওই এক্সপেকটেশন না থাকাটা ভালো। তখন আসলে হিপোক্রেসির হিসাবে দেখবো না আমরা, তখন আমরা দেখবো যে আসলে কোন জায়গাগুলিকে ভুল হচ্ছে আর কোন জায়গাগুলিকে আমরা ঠিক করতে পারতেছি। তো এরকম মোর ট্রুথফুলনেস এর দিকে যাওয়াটা ভালো আর কি। মানে ওই জায়গা থেকে না দেখা ভালো যে আসলে হিপোক্রেসি হচ্ছে কিনা আর কি। মানে আমি দেখবো যে বেসগুলিকে কেউ ভুলভাবে ইন্টারপ্রেট করতেছে কিনা, রাইট বেসগুলিকে সেই ইনক্লুড করতে পারতেছে কিনা। আসসালামু আলাইকুম। আপনি আলোচনার প্রথম দিকে বলতেছিলেন যে আমরা বাংলাদেশ ধারণাটা ইমাজিনেশনের মাধ্যমে, সাহিত্যের মাধ্যমে, তো বাংলা সাহিত্যে আমরা প্রথম মানে যেভাবে 47-এর দেশভাগের আগে যেভাবে বাংলাদেশকে অ্যাড্রেস করা হতো, একটা দেশ যখন তৈরি হয় নতুনভাবে বাংলাদেশ, তখন তো সামরিক দেশটাকে কল্পনা করা হতো। তো আগের কল্পনা ইমাজিনেশন মানে আগে যেভাবে 47-এর আগে যে দেশ বা যেভাবে বাংলাদেশ বললে সাহিত্যে বাংলাদেশ বলে বাংলার দেশ বা নদীর দেশ, নদীমাতৃক দেশ, অথবা যেমন রাজশাহী অঞ্চল, পুন্ড অঞ্চল বা আমরা বলি গৌড় অঞ্চল, এই যে ধারণাটা আজকের যে বাংলাদেশ ধারণাটা বলছি তখনকার সময় গড়ে উঠছে নাকি 47-এর পরে যে বাংলাদেশ ধারণাটা এটা গড়ে আসছে, এটা আমরা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন যেটা মানে আজকের আলোচনাতে যেটা মেন টপিক যে বাংলাদেশ ধারণা মিসিং। তো আজকে যারা জাতীয়তাবাদ মানে ন্যাশনালিস্ট যারা বলি আমরা যে জাতীয়তাবাদী যে রাজনীতি করি, এইখানে বাংলাদেশ ধারণাটা মানে আপনার অ্যাডজাস্ট কীভাবে করবে, যে বাংলাদেশ ধারণা কীভাবে জনগণের সাথে আজকে ন্যাশনালিস্টরা অ্যাডজাস্ট করবে, এদিকে প্রশ্ন আপনার। খুবই এনকারেজিং প্রশ্ন করছেন আর কি। এখানে তো জায়গাটা আসলে এত বেশি ক্লিয়ার না, কিন্তু আমার একটা ধারণা হচ্ছে যে কোনো ধরেন জাতি গঠনের আগে, দেশ তৈরি হওয়ার আগে সেই ইমাজিনেশনটা আসে। আমার ধারণা তখনকার সাহিত্যগুলির মধ্যে এই ইমাজিনেশনটা ছিল, ওই আকাঙ্ক্ষাটা ছিল। ওই আকাঙ্ক্ষাগুলি খুব টের পাবেন হচ্ছে আপনি 1940-এর 30-40-এর দিকে, বিশেষ করে 28-29-এর পরে। মানে নজরুলকে যে এখনো আমরা খুব অ্যাপ্রিসিয়েট করি তার কারণটা হচ্ছে ওনার ইমাজিনেশনের ভিতর দিয়ে হচ্ছে এই যে মুসলিম কমিউনিটি এখানে তো হচ্ছে বাংলাদেশ অঞ্চলের যে জায়গাটা ওনারা হঠাৎ করে হচ্ছে ভিজিবল হইতে পারছেন, এবং তারপরে দেখবেন যে একটা বিরাট ফ্লো চলে আসছে, এবং এটা খুব কাছাকাছি সময়ে ঘটছে বলে আমরা এই ডিফারেন্স গুলি করতে পারি না। যে এইটা শুরু হয়েছে নজরুলের ভিতর দিয়ে, নজরুলের ইমাজিনেশনের ভিতর দিয়ে, এবং এটা যে বাংলাদেশের জাতীয় কবি যে ওনাকে করা হয়েছে এই জায়গাগুলি আমরা এখন এক্সপ্লোর করতে পারি নাই, যে নজরুলের মধ্যে বাংলাদেশ ধারণা কিভাবে ছিল বা কিভাবে উনি ইমাজিন করছেন। মানে আমার ধারণা উনি ওই যে ইকবালের যে পাকিস্তান ধারণা ছিল আল্লামা ইকবালের, এখন আপনি তো ওই ওয়ার্ড টু ওয়ার্ড পাবেন না, কিন্তু তার যে ফিলিংস এর জায়গাটা, এই যে ধরেন হচ্ছে 30-এর রোজার সময় হচ্ছে বা 29-এর রোজার সময় এই যে সবাই মিলে এই গান গাওয়া শুরু হয়ে যায় রমজানের ওই রোজার শেষে, এটা মানে আপনি চিন্তা করেন 100 বছর আগের লেখা গান, কিন্তু মানে সো মাচ ক্লোজ টু আওয়ার হার্ট আর কি। আমার ধারণা এই সাহিত্যে ইমাজিনেশনে এই রাষ্ট্রের ধারণাটা, দেশের ধারণাটা, কমিউনিটির ধারণাটা তৈরি হয়। মানে ভাইস ভার্সাও হইতে পারে,
তারপরে দেখবেন যে 1971-এর পরে অনেকগুলি সুন্দর সুন্দর দেশাত্মবোধক গান হয়েছে। মানে 71-এর সময়ে মুক্তিযুদ্ধের সময় তো একটা হয়েছে, কিন্তু এর পরে শুরু হয়েছে ওই যে যেমন 75-76-এ খানাদার একটা খুব সুন্দর গান আছে যে হাইরে আমার মন মাতানো দেশ, মানে খুবই ট্রু ফিলিংস। মানে এমন না যে হচ্ছে যে আগেই থাকতে হবে, কিন্তু কমিউনিটি তৈরি হওয়ার পরেও দেখা যাচ্ছে ইমাজিনেশন গুলি হচ্ছে আমাদেরকে একত্রিত করে। আমার কথা হচ্ছে যে ইমাজিনেশন আগেও ছিল, 47-এর আগেও ইমাজিনেশন গুলা ছিল, যেগুলিকে আমরা লোকেট করতে পারি না, আমরা দেখতে পাই না, কারণ হচ্ছে আমাদের ধারণার জায়গাগুলি স্পষ্ট না। সেটা হচ্ছে একটা ব্যাপার। এটা প্রথম প্রশ্নের আনসার রাখি। আর সেকেন্ড হচ্ছে যে জাতীয়তাবাদী ধারণাটা তো আসলে একটু মুশকিলের, মানে ওনারা তো আসলে চেষ্টা করছেন, কিন্তু আমি ওনাদের কোনো দিশা দেখতে পাই না যে আসলে এই একটা ন্যাশনালিস্টিক ভিউ থেকে আমাদের আসলে চেষ্টা করা উচিত না। আমি মনে করি ন্যাশনালিজম হচ্ছে কলোনিয়ালিজমের হচ্ছে চাচাতো ভাই আর কি, মানে কাজিন। মানে আপনি এখন ন্যাশনালিজম দিয়ে খুব বেশি দূর যেতে পারবেন না, এটা আরেকটা কলোনিয়ালিজমের মধ্যে গিয়ে এন্ড আপ করবে। তো আমরা যদি বাংলাদেশ ধারণা একটা ন্যাশনালিস্টিক জায়গা থেকে তৈরি করতে যাই, আমার ধারণা একটা ফেলিওর একটা প্রজেক্ট হবে, যেটা এখন হচ্ছে। তো রাজনীতিতে ন্যাশনালিস্টিক হওয়া যাবে না সেটা কথা না, কিন্তু আমার কথা হচ্ছে যে এটা যদি ওই পলিটিক্যাল সলিউশনের জায়গাতে যেটা বললাম, সেটা যদি কমিউনিটি বেসড হয়, কোহেরেন্সটাকে মেইন এলিমেন্ট তৈরি করে, তাইলে বাংলাদেশ ধারণাটা অনেক কমপ্লিট একটা ধারণা হইতে পারবে। কিন্তু যদি ন্যাশনালিজমের জায়গা থেকে আমরা তৈরি করতে যাই, এটা আসলে ফেল করবে, এটা আমার ধারণা। আসসালামু আলাইকুম। ভাইকে প্রথমে ধন্যবাদ দিতে হচ্ছি, কারণ আমরা যখন বড় হয়েছি, এই বড় হওয়াটা হচ্ছে আমাদের কৃষি হয়েছে বাংলাদেশ 71 থেকে শুরু হয়েছে, কিন্তু আজকের আলোচনা থেকে বুঝতে পারলাম বাংলাদেশ 1000 বছরের ইতিহাস বা 100 বছরের ইতিহাস বলতে পারে। এজন্য ভাইকে ধন্যবাদ। আমার কোয়েশ্চন হচ্ছে, আপনি বলছিলেন যে হিস্ট্রিটা মুঘল যখন আসছে বা নবাব শাসন শুরু হয়েছে তখন হচ্ছে ওইটা ফোকাস করা হয়েছে বা টর্চ ওইখানে চলে হয়েছে। তো এই জায়গাটায় কি রাষ্ট্র এবং দেশ দুইটার যে আলাদা ডেফিনেশন আছে, ওইটা কোনো ফ্যাক্ট আছে কিনা, এটাকে আপনি কিভাবে মানে সমন্বয় করতেছেন? মানে দেশের তো একটা ডেফিনেশন আছে, আবার রাষ্ট্রের একটা ডেফিনেশন আছে। তো ওই যে টর্চটা ফেলা হচ্ছে, ওই টর্চটা কি আসলে রাষ্ট্রকেন্দ্রিক হচ্ছে? এটার সলিউশনটা আপনি কিভাবে করবেন? হ্যাঁ, মানে এখানে ঘটনাটা হচ্ছে কি, মানে রাষ্ট্র তো একটা ব্যবস্থা, এই ব্যবস্থাটা আসলে খুব বেশি দিন হয়েছে তৈরি হয়নি। মানে এর আগেও যেমন রাজ্য ছিল, একটা রাজার আন্ডারে ছিল, এখন হচ্ছে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে আমরা আসি আর কি। এখন এটা তো আসি, এটা একটা রিয়ালিটি আর কি। আমি যেটা বলতেছিলাম, ওই যে আমাদের এখানে যারা ইনভেট করছে সেই শাসকদের চোখেই হচ্ছে আমরা দেখতেছি আর কি। তো মোগলরা যেমন ঢাকাতে এসে সেন্টার করছে, তখন এই জায়গাটা হচ্ছে আমাদের নজরে আসছে, কিন্তু তার আগে যে ছিল সেই ইতিহাসটা যেন আর চোখে পড়তেছে না আর কি। এটা একটা ঘটনা। আর আমার ধারণা টোটাল রাষ্ট্র ব্যবস্থা নিয়েই আমাদেরকে আসলে নতুন করে তো ভাবতে হবে। এখন যে সিস্টেম আছে সেটাকেই যদি আমরা ধরে নেই যে সেটাই মানে প্রিভেল করবে, সেটা আমি মনে করি যে একটা সেন্ট্রালাইজ রাষ্ট্র যে কোনো সময় বা ধীরে ধীরে আসলে এটা অপ্রেসিভ হইতে শুরু করবে। আমাদের সেন্ট্রালাইজ রাষ্ট্রের ধারণা থেকে সরতে পারাটা ভালো। দেশের চাইতে হচ্ছে আমি দেখি যে যদি কনফেডারেশনাল স্টেটস এর ধারণাগুলিতে আমরা মাইগ্রেট করতে পারি, যেখানে আমরা খুব লুজলি কানেক্টেড হব সোসাইটি গুলা, ওই দেশের ধারণাটাকে যদি তৈরি করতে পারি তাইলে সেটা বেটার। কিন্তু এখনকার অর্থনৈতিক বাস্তবতাই সেটা মানে খুবই দূরের ঘটনা আর কি। এই হচ্ছে কথা, কিন্তু চিন্তা তো শুরু করা উচিত।